বাংলাদেশের সংবিধান এটা শুধু একটা আইনের বই না, এটা একটা দেশের পরিচয়, তার প্রতিশ্রুতির একটা নীল নকশা। তো চলুন এই গুরুত্বপূর্ণ দলিলটার গভীরে একটু ঢু মেরে আসা যাক। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে একটা দেশের আসল পরিচয়টা কি? মানে কি দিয়ে একটা দেশকে চেনা যায়? তার মানচিত্র দিয়ে, নাকি মানুষ দিয়ে, নাকি এর চেয়েও গভীর কিছু একটা আছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দেশের সংবিধানে। আর এটা কিন্তু শুধু কিছু নিয়ম কানুনের বই না, এটা হলো গিয়ে একটা রাষ্ট্রের সর্বোচ্চ চালিকা শক্তি। তো এই নীল নকশাটা ভালো করে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। দেখব এর জন্ম কিভাবে হলো, ক্ষমতার স্তম্ভগুলো কি কি, এটা কিভাবে জনগণের জন্য একটা সনদ হয়ে উঠল, আর কোন নিয়মগুলো আমাদের সমাজকে তৈরি করেছে। তো চলুন শুরু করা যাক একেবারে মূল পরিচয়টা দিয়ে। মানে এই সংবিধানটা আসলে কি এবং কিভাবে বাংলাদেশকে সংজ্ঞায়িত করে। সংবিধান অনুযায়ী আমাদের দেশের আনুষ্ঠানিক নাম হল গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। আর এই সংবিধানের যে কোনো ব্যাখ্যার জন্য বা একে রক্ষা করার জন্য রয়েছে সুপ্রিম কোর্ট। এটা দাঁড়িয়ে আছে মূলত 4টা মূল নীতির ওপর। আর পুরো সংবিধানে আছে মোট 153টা অনুচ্ছেদ, 11টা ভাগ আর 7টা তফসিল। প্রত্যেকটা বড় জিনিসের পেছনেই তো একটা গল্প থাকে, তাই না? চলুন তাহলে আমাদের সংবিধানে সেই জন্ম কথাটা একটু শুনে আসি। ব্যাপারটা কিন্তু বেশ অবাক করার মতো। একটা নতুন দেশ, আর মাত্র 1 বছরেরও কম সময়ে, মানে 77 সালেই পুরো সংবিধানটা তৈরি করে কার্যকর করে ফেলা হলো। ভাবা যায়, জানুয়ারিতে কাজ শুরু, নভেম্বরে খসড়া পাস, আর 16ই ডিসেম্বর বিজয় দিবসেই এটা পুরোপুরি কার্যকর হয়ে গেল। আর এই বিশাল কাজটা করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যেখানে সদস্য ছিলেন মোট 34 জন। তাদের কাঁধেই ছিল জাতির ভবিষ্যৎ রূপরেখা তৈরির দায়িত্ব। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল, এই 34 জনের কমিটির মধ্যে মহিলা সদস্য ছিলেন মাত্র একজন। তিনি হলেন বেগম রাজিয়া বানু। হ্যাঁ, তিনিই ছিলেন সংবিধানের খসড়া তৈরির কমিটিতে একমাত্র নারী প্রতিনিধি। আচ্ছা, সংবিধান তো হলো, কিন্তু এটা কিভাবে একটা রাষ্ট্রকে চালায়? চলুন এবার ক্ষমতার স্তম্ভগুলো দেখে নিই। দেখুন, সংবিধানে ক্ষমতার ভাগাভাগিটা কিন্তু খুব পরিষ্কার। একদিকে যেমন সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী, যিনি হলেন সরকার প্রধান। অন্যদিকে বিচার বিভাগের যিনি প্রধান, মানে প্রধান বিচারপতি, তাকে নিয়োগ দেওয়ার ক্ষমতাটা দেওয়া হয়েছে রাষ্ট্রপতির হাতে। দেশ চালানোর জন্য কিন্তু আরও অনেক নিয়মকানুন আছে। যেমন ধরুন, টেকনোক্র্যাট মন্ত্রীরা মোট মন্ত্রীর 10% বেশি হতে পারবেন না। আবার সংসদে কোনো বিল পাশ হলে রাষ্ট্রপতিকে 15 দিনের মধ্যে তাতে সম্মতি দিতে হয়, আর সংসদ ভেঙে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন করতেই হবে। আর ক্ষমতার এই ভাগাভাগির একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ ছিল বিচার বিভাগকে স্বাধীন করা। সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে এইটার কথা বলা ছিল, আর সেই অনুযায়ী 2007 সালের 1 নভেম্বর বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে একদম আলাদা করে দেয়া হয়। সংবিধান কিন্তু শুধু রাষ্ট্র চালানোর নিয়মকানুন না, এটা আসলে আমাদের মানে জনগণের অধিকারের একটা দলিল। চলুন দেখি এই দলিলটা আমাদের কি কি অধিকার আর দায়িত্ব দিয়েছে। সংবিধানের সবচেয়ে বড় কথাটাই হল, দেশের সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আর এই জনগণের মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্যই সংবিধানের 3য় ভাগে 22টা অনুচ্ছেদ রাখা হয়েছে। যদি কারোর অধিকার নষ্ট হয়, সে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আদালতের কাছে বিচার চাইতেও পারে। আর অধিকারের কথা বললে প্রথমেই আসে সমতার কথা। অনুচ্ছেদ 27 বলছে, আইনের চোখে সবাই সমান। শুধু তাই না, 28 নম্বর অনুচ্ছেদ নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগের কথা বলছে। আবার পেশা, চলাচল বা ধর্ম পালনের স্বাধীনতার কথাও কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। শুধু অধিকার দিয়ে শেষ না, সংবিধান রাষ্ট্রকে কিছু দায়িত্বও দিয়েছে। মানে জনগণের প্রতি রাষ্ট্রের কিছু অঙ্গীকার আছে, যেমন সবার জন্য অন্ন, বস্ত্র, শিক্ষার মতো মৌলিক চাহিদা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা দেওয়া, জনস্বাস্থ্যের খেয়াল রাখা, এগুলো সবই রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। চলুন এবার এমন কিছু নির্দিষ্ট নিয়মের দিকে তাকাই, যেগুলো আমাদের সমাজ আর জাতীয় পরিচয়কে সরাসরি তৈরি করে। যেমন আমাদের দেশের রাজধানী যে ঢাকা হবে, সেটা বলা আছে 5 ক অনুচ্ছেদে।
নাগরিকত্ব কি হবে সেটা আছে ৬ নম্বর অনুচ্ছেদে। এমনকি সরকারি কর্ম কমিশন বা পিএসসির কথাও কিন্তু ১৩৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে। সংবিধানে কিন্তু আরও অনেক নির্দিষ্ট বিষয় আছে, যেমন ৩৪ নম্বর অনুচ্ছেদে শিশুশ্রমকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আবার ধরুন, রাষ্ট্রপতির মেয়াদ কতদিন হবে সেটাও ঠিক করে দেওয়া আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটিও কিন্তু সংবিধানের একটা অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? সংবিধান কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম না যে বদলানো যাবে না। এর ১৪২ নম্বর অনুচ্ছেদেই এটাকে সংশোধন করার নিয়ম বলা আছে। মানে সময়ের সাথে সাথে এটা নিজেকে বদলে নিতে পারে। তো এত সব নিয়মকানুন, অনুচ্ছেদ, কাঠামো দেখার পর শেষমেশ একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, যে সংবিধান কি শুধুই একটা আইনের বই? না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা আসলে একটা প্রতিশ্রুতি, একটা জাতির তার দেশের মানুষের কাছে দেওয়া একটা কথা, তাদের অধিকার, তাদের মর্যাদা আর তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি।